একেবারে অনুষ্ঠান শুরুর সঙ্গে সঙ্গেই একটা তীব্র প্রতিবাদ দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করতে হচ্ছে। আপনারা শুনে অবাক হয়ে যাবেন, এত নিন্দনীয় ঘটনা একটি ঘটেছে। আপনারা জানেন যে আরামবাগ চিকেন টিভি নাকি এটা আছে আরামবাগে। সেখানে সাবিকুল বলে একটি ছেলে আছে, মুসলিম ছেলে, একেবারে খাস শুভেন্দুর পেটুয়া বলে তার একটি খ্যাতি আছে। এবং যখন নরেন্দ্র মোদী দিবারাত্র মুসলিম সমাজকে গালাগাল দিয়ে যাচ্ছে, তাদেরকে খাটো করেছে, তখন তিনি মোদির প্রশংসায় পঞ্চমুখ। এগুলো কিছু থাকে সব ধর্মের মধ্যেই। ধর্মটা বড় কথা না, মানে ইতরজনিত কিছু মানুষ থাকে যারা টাকা পয়সা পেলে যা খুশি তাই করতে পারে। এ হচ্ছে কি সেই গোত্রীয়। এবং আমি শুনেছি যে শুভেন্দুর অত্যন্ত ঘনিষ্ঠ তিনি বলেছেন ইস্টবেঙ্গল ক্লাব, এই যে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের দিবস গেল, তাতে করে সৌরভ গাঙ্গুলি ইত্যাদি এদেরকে সম্বর্ধনা দেওয়া হলো। সম্প্রতি ইস্টবেঙ্গল ক্লাবের যে সম্বর্ধনাটা হলো বা যে আনুষ্ঠানিক জন্মদিন পালন হলো, সেইটা দেখে এই ছোকরা এই আরামবাগ চিকেন নাকি বলেছেন যে এটা সন্ত্রাসবাদীদের মতন নাকি আমাদের ইস্টবেঙ্গল ক্লাব, এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। শান্তির ছেলে একবার এসে কলকাতায় বলুক না, ওর হালটা কি হয় ও জানে না। মানে আমার খুব খারাপ লাগে এই ধরনের গদ্দার, এবং এরাই সর্বনাশ করছে দেশের। আমি জানতে পারলাম একটি সোর্সে যে যেহেতু এই মুহূর্তে নাকি এদেশীয়দের, আমি নিজেও এদেশে জন্ম, আমার পূর্বপুরুষ ওদেশে ছিল, এদেশীয়র ভোটটা মারাত্মক রকমভাবে বিজেপির কমে যাচ্ছে দেখে, মানে শহর কলকাতা বলুন, উত্তর কলকাতা বা বিভিন্ন জায়গা, এবং সামনে আরও বেশ কিছু উপনির্বাচন, তার মধ্যে মেদিনীপুর ইত্যাদি জায়গা থাকাতে এটা প্ল্যান ওয়াইজ পূর্ববঙ্গীয়দেরকে গালাগাল করা হয়েছে যাতে খুশি হয়ে এদেশীয়রা বিজেপিকে ভোট দেয়। এটার মাস্টার প্ল্যান, এবং এটা নাকি তার গুরুদেব জানেন, তার ইনস্ট্রাকশনে নাকি হয়েছে। আমি সত্যি মিথ্যে জানি না, যাচাই করিনি, আপনারা যাচাই করবেন। তবে সাংবাদিক তথা তৃণমূলের মুখপাত্র মাননীয় কুণাল ঘোষ তীব্র প্রতিবাদ করেছেন। আমি সরাসরি কুণাল বাবুকে অনুরোধ করব যে এটা একটু খতিয়ে দেখুন, এটার মধ্যে কিন্তু রাজনীতি জড়িত আছে। এই ছোকরা কিন্তু রাজনীতির ঘটনা ছাড়া কিছু বলে না, সুতরাং এটা দয়া করে দেখবেন, আপনার কাছে বিনীত অনুরোধ। একই সাথে মাননীয় প্রবীর বিশ্বাস আমাকে কড়াভাবে নির্দেশিকা দিয়েছিলেন যে প্রসূনদা, আপনি একজন সিনিয়র জার্নালিস্ট, আপনি আমি দুজনেই পূর্ববঙ্গ থেকে আমাদের পূর্বপুরুষ শাসক বা ইস্টবেঙ্গলের সমর্থন বাদ দিন, বাঙালির মধ্যে ভেদাভেদ করবার চেষ্টায় এই যে নোংরা কথা, সেটা তো তিনি বলবেনই তার এপিসোডে, পরের এপিসোডে, কিন্তু আমাকে তিনি বলেছেন এটা দিয়ে আপনি কিন্তু শুরু করবেন বক্তব্য। প্রবীরবাবুকে ধন্যবাদ, কুণাল বাবুকে বা কুণাল দাকে, গুরুদেব মানুষ, তাকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকের এপিসোড খুব ইন্টারেস্টিং। আজকের এপিসোড হচ্ছে টার্গেটে 3 মূর্তি, অর্থাৎ এই মুহূর্তে কেন্দ্রের এনডিএ সরকার বা নরেন্দ্র মোদী প্রমুখরা 3 জনকে টার্গেট করেছেন। একজন আমাদের অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়, বাংলার রত্ন। একজন হচ্ছেন অখিলেশ যাদব, উত্তরপ্রদেশকে ছারখার করে ছেড়ে দিয়েছেন যিনি, এবং তৃতীয় জন রাহুল গান্ধী। এই 3 জনকে টার্গেট করা হচ্ছে কি করে বা কেন? এই 3টে দলের দিকে তাকিয়ে দেখুন। এই মুহূর্তে কংগ্রেসের আসন সংখ্যা হচ্ছে 101, 2 জন নির্দল তাদের সঙ্গে উঠছে বসছে, পাপ্পু যাদব ইত্যাদি। দ্বিতীয় স্থানে রয়েছে, যদিও 2টো হাউস মিলিয়ে তৃণমূল অনেকটাই এগিয়ে, দ্বিতীয় জায়গায় রয়েছে অখিলেশ যাদব, তার আসন সংখ্যা 37, এবং 29টি আসন, রাজ্যসভাটাকে বাদিয়ে দিলাম, এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2টো মিলিয়ে 42, ফলে 42টা 44 হবে হয়তো, যাই হোক। ফলে এদের 3 জনকে টার্গেট করা হয়েছে। আজকে সেই টার্গেটের গল্প বলবো পার্ট টু পার্ট, এবং আমি চাই আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, এবং কমেন্ট করবেন এই কারণে যে এই সংখ্যালঘু নরেন্দ্র মোদী সরকার, তাদের স্থিরতা নেই, এমনি ঘাবড়ে আধমোড়া হয়ে রয়েছে। অমিত শাহ মোদীর যে জুটি জগাই মাধাই, তারা যা পাচ্ছেন, একজন প্রকাশ্যে আসছেন না,
তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী, সামনাসামনি কিছু বলছেন না, কাউকে কাউকে দিয়ে বলাচ্ছেন, আর অমিত শাহ তলায় তলায় খেলছেন। আর ফ্রন্টলাইন খেলোয়াড়ের নামটি নাকি অজিত দোভাল। ফলে এই ট্রায়ও মিলে, এই তিনজন মিলে কিন্তু এখন পেছনে লেগেছে, কারণ সোজা পথে কাজ হচ্ছে না। লোকসভাতে কোনো রকমের বিল পাস করাতে পারলেও আগামী দিনে করা যাবে কিনা সন্দেহ, রাজ্যসভাতে যাচ্ছে না। রাজ্যসভাতে বিল পাস করানোর ঝামেলাটা কোথায় আপনাদেরকে একটু তথ্য ভিত্তিক বলে দিই। প্রথম কথাটা হচ্ছে যে বিজেপির সঙ্গে আজ এতদিন যারা ছিলেন, সেই অন্ধ্রপ্রদেশের বেশ কয়েকজন সাংসদ রয়েছেন রাজ্যসভায়, এবং যদিও খুব খারাপ ফল করেছে উড়িষ্যাতে, কিন্তু উড়িষ্যারও কিন্তু নাম্বার অফ সাংসদ রয়েছে। এরকম ধরনের যারা আজকে আর বিজেপির সঙ্গে নেই, তেমন 20 থেকে 22 জন সাংসদ রয়েছে, যারা কিন্তু রাজ্যসভায় বিজেপিকে সমর্থন করবেন এবং বিল পাস করাতে অসুবিধা হয়ে যাবে। কাজেই তাদেরকে তো থ্রেট করা হচ্ছেই, সিবিআই ইডিকে ফের পথে নামানো হয়েছে এবং নোংরামি চূড়ান্ত হচ্ছে এবং ভয় দেখানো হচ্ছে, রীতিমতো ভয় দেখানো হচ্ছে। ডারাও মত রাহুল গান্ধী বলেছেন ঠিকই, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি এটাকে দেখে নেব, এটার শেষ দেখে ছাড়বো, কিন্তু হলে কি হবে? নোংরামি চূড়ান্ত তারা করতে ছাড়ছেন না এবং প্রতিটি পদক্ষেপে তাদের ভয় দেখিয়ে যাতে রাজ্যসভায় বিল পাস করানো যায় তার পরিকল্পনা চলছে। এবার চলে আসি তিন মূর্তির ঘটনা। একদম শেষে বলবো আমাদের বাড়ির ছেলে বা ঘরের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। প্রথম আমি চলে যাচ্ছি রাহুল গান্ধী। দেখুন, এ সপ্তাহে, মানে যে সপ্তাহ গেল আর কি, এই সপ্তাহে রাহুল গান্ধীর বক্তব্যের পর তাকে যেভাবে অনুরাগ ঠাকুর আক্রমণ করেছেন, নোংরা কথা বলেছেন ক্রমাগত, এবং তার ইতিগোষ্ঠী নিয়ে, অর্থাৎ জওহরলাল, ইন্দিরা গান্ধী থেকে শুরু, রাজীব গান্ধী থেকে শুরু করে প্রত্যেককে, সেটা আমাদের গায়ে লাগছে এ কারণে যে এরা আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধা। আমি কংগ্রেসকে সমর্থন করি বা তৃণমূলকে, এদেরকে তো অস্বীকার করতে পারি না। সেখানে এমন কথা তিনি মুখ দিয়ে বলেছেন যে এ কোন জাতের, রাহুলের সম্বন্ধে বলেছে। তো এখানে প্রশ্ন থাকতে পারে কেন এরকম একটি কথা বললেন, যে সরাসরি আক্রমণ করছে। তার কারণটা হচ্ছে সোজা পথে কাজ হচ্ছে না, যাতে রাহুল থেমে যায়, থমকে যায়। সেই জন্য রাহুলের জাত নিয়ে, হ্যাঁ রাহুল ভারতবাসী, এটাই হচ্ছে তার জাত। এবার তার মা সোনিয়া গান্ধী ভারতের গৃহবধূ, যেটা জ্যোতিবাবু বলেছিলেন, ও তো আমাদের গৃহবধূ, ও তো সবসময় প্রধানমন্ত্রী হতে পারে। আমার বক্তব্য না, মার্কসিস্ট জ্যোতি বসুর বক্তব্য। এবং সেটা অটল বিহারী বাজপেয়ী সবসময় সম্মান দিয়ে কথা বলতেন। এবং তারপরে যেটা, যে তিনি ইটালিয়ান জন্মসূত্রে, ক্রিশ্চিয়ান, এটাও বাস্তব। এবং তার হাজবেন্ড রাজীব গান্ধী কিন্তু অ্যাবসলিউট হিন্দু। এখানে হিন্দু মুসলমান আমি আলাদা করতে চাইছি না, কিন্তু যেহেতু জানতে চাইছেন, এবার প্রশ্ন উঠতে পারে জাতের ঠিক নেই কেন। ইন্দিরা গান্ধী বিয়ে করেছিলেন ফিরোজ গান্ধীকে, তিনি ছিলেন ফিরেজ বাটলিওয়ালা, স্বাধীনতা সংগ্রামী। মহাত্মা গান্ধী তাকে নিজের পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন এবং অটোমেটিক্যালি তিনি গান্ধী পরিবারে প্রবেশ করেছিলেন এবং পার্সি তিনি ছিলেন। পার্সিরা কিন্তু মুসলিম নয় বা হিন্দু নয়, তারা কিন্তু ঠাকুর দেবতা পুজো করে, তাদের ঈশ্বরের নাম হচ্ছে আগুন, অগ্নিদেবের পূজারী তারা। এত কথা কেন বলছি জানি না, আমার খুব ঘেন্না হচ্ছে, তাহলেও বলছি। যেহেতু অনুরাগ ঠাকুরের মতন একটি অশিক্ষিত, অভদ্র, অসভ্য, যার বাবার সারনেম হচ্ছে গিয়ে ধুমল আর তার পদবী হচ্ছে ঠাকুর, তার জাতের ঠিক আছে তো? এই প্রশ্ন কিন্তু উঠতে পারে, কি করে এটা হলো? আসলে নরেন্দ্র মোদী এদেরকে লেলিয়ে দিয়েছে। ভেতরে নোংরা কথা বলছে এই সৌমিত্র খানের মতন একটি অসভ্য বর্বর, যার কোনো শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই, যে দল পাল্টাতে পাল্টাতে পাল্টি খেয়ে এমন জায়গায় গেছে যে তার চরিত্র ঠিক নেই। এবং আমি সৌমিত্রকে জানি যে অনেকবার টার্গেট করে যে তৃণমূলে আসার পাত্তা পায়নি বলে আসেনি, আসতে পারেনি। তার প্রাক্তন বউয়ের কাছে তো হেরেই গিয়েছিল, কি জোচ্চরামি করে জিতেছে সেটা দেখুন। তো এই এক, আর এক হচ্ছে কি অনুরাগ এবং ইত্যমেব যারা রয়েছে, বেশিরভাগই বিজেপির যারা রয়েছে তারা অশিক্ষিত এবং অসভ্য। শিক্ষাগত হয়তো ডিগ্রি ফিগ্রি থাকতে পারে, কিন্তু বেসিক্যালি তারা অসভ্য এবং অযোগ্য এবং বর্বর। শিক্ষিত লোকও রয়েছে, তারা মোদীকে সমর্থন করে না, কিন্তু জিতে এসছেন, যাই হোক একসাথে রয়েছে। এটা একটা দিক। যেমন তেমন দেখুন, এতগুলো প্রধানমন্ত্রী আজ অব্দি হয়েছেন, জওহরলাল নেহরু থেকে শুরু করে লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, মোরারজি দেশাই, চরণ সিং, ইন্দিরা গান্ধী,
ফের ফিরে এসছেন রাজীব গান্ধী, ভিপি সিং, নরসিমা রাও, তারপরে দুজনে কিছু দেবেগৌড়া এবং গুজরাল থেকে বাজপেয়ী, মনমোহন সিং। এদের বিরোধিতা অনেকেই করতে পারেন, এদের বিরোধিতা অনেকে করেওছেন, কিন্তু সম্মানও করেছেন, কারণ এরা প্রত্যেকে শিক্ষিত ছিলেন এবং এদের প্রত্যেককে সম্মানের জায়গায় সম্মানিত করেছেন। কিন্তু আজকে বলুন তো দেখি, নরেন্দ্র মোদী সম্বন্ধে যে খিল্লি করা হচ্ছে, আজ অব্দি ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রীর সম্বন্ধে এই খিল্লিটা করা হয়েছে কি? তাকে ক্লাউনে পর্যবেসিত করা হয়েছে তার ব্যবহারের জন্য, এবং তার অভদ্র ব্যবহার, মানে এমন একজন মানুষ যার সম্বন্ধে সেদিনকে অরুণাভ ঘোষ বলছিলেন, শুনছিলাম যে শিক্ষাগত যোগ্যতা নেই। তিনি শুধু নন, তাদের দলের সুব্রমণিয়াম স্বামী বলেছেন তার শিক্ষাগত যোগ্যতা নেই। আমি জানি না যে তিনি মাধ্যমিক পাস কি ফেল। মোটের উপর চায়ের দোকানের লোকেরা চা বিক্রি করে, তারাও তো সম্মান দিয়ে বলে দাদা চা খাবেন। তার মতন চাওয়ালার এরকম চাওয়ানের মতন কথাবার্তা যেগুলো হচ্ছে সেগুলোকে সমর্থন করছেন। এবং শুধু তাই নয়, এই যে অনুরাগ ঠাকুর যে অসভ্যতামী কথাগুলো বললেন, সেগুলো কিন্তু স্পিকার বললেন যে এটাকে আমরা রাখছি না, এটাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, তার বক্তব্যটাকে বাতিল করা হচ্ছে। এবং বাতিল তিনি করতেই পারেন, আমি বাংলাতে বলছি জিনিসটা, স্পিচটাকে বাতিল করা হয়েছে, মানে ওই জাতের ব্যাপারটা। নরেন্দ্র মোদী চিন্তা করুন কি ধরনের লোক, একটা দেশের প্রধানমন্ত্রী কতদূর অভদ্রতা করতে পারলে এটা করতে পারে। ওই যে অংশটুকু অনুরাগ ঠাকুর বলেছেন জাতের ঠিক নেই, ওই অংশটুকুকে কেটে নরেন্দ্র মোদী শেয়ার করেছেন, অর্থাৎ হি সাপোর্টিং জাতের ঠিক নেই বা এই যেন ধরনের বক্তব্য। কত বড় মানে অযোগ্য একটি লোক হলে কাজটি করতে পারে, তাকে সম্মান দিয়ে প্রধানমন্ত্রী সম্মান দিতে হবে, মোদি মোদি করে চিৎকার করতে হবে। যারা মোদি মোদি করে চিৎকার, প্রত্যেকে অসভ্য, প্রত্যেকে বড় আজকে প্রমাণিত। কাজেই রাহুল গান্ধীকে খিস্তি খেউর করে, আর তারপরেই কঙ্গনা রানাওয়াত, একসময় তিনি নেশা ভাঙ করতেন, ড্রাই নেশা, ট্যাবলেটের নেশা ইত্যাদি করতেন বলে শুনেছি। বহু পুরুষের সঙ্গী ছিলেন তিনি, বর্তমানে কার সঙ্গী হবেন লোকসভাতে আমার জানা নেই। তিনি বলেছেন যে রাহুল গান্ধী ড্রাগ অ্যাডিক্টেড। হ্যাঁ, একজন ড্রাগ অ্যাডিক্টেড সবসময় আরেকজন লোককে, একজন মাতাল সবসময় বলবে ও বেটা বলেছে নিশ্চয়ই মাল খেয়েছে। মাতাল সবসময় মাতাল খুঁজে নেয়, আর নেশারু সবসময় নেশারু খুঁজে নেয়। কাজেই কঙ্গনা রানাওয়াত যে এই কথাটা বলবেন এতে আশ্চর্য হওয়ার কি আছে। সুতরাং তাকে চাপে রাখার জন্য কাণ্ডটি করা হচ্ছে। কেন করা হচ্ছে সেটা পরে। দ্বিতীয় হচ্ছে অখিলেশ যাদব, ভেরি ইন্টারেস্টিং। আপনাদেরকে বলি যে উত্তরপ্রদেশের ভয়াবহ খারাপ রেজাল্ট হওয়ার পর 37টি আসন পেয়েছে, যেমন অখিলেশ যাদব একা নিজেই, মাত্র 33টি আসন পেয়েছে বিজেপি এবং সঙ্গী সাথী। তো ফলে তাদের অবস্থা খুব ঢিলে। এই ঢিলে অবস্থা থেকে তাদের উঠে দাঁড়াবার জন্য যখন ছানবিন করা হয়েছে, তখন জানা গেছে যে যোগী আদিত্যনাথ বলেছে আমাকে দোষ দিয়ে লাভ নেই, আমার এই ক্যান্ডিডেটগুলোকে চিনিই না, এরা কারা কারা ঠিক করেছে এদের। এবং বারবার করে মৌর্য বলে একটি লোক রয়েছে, সে আরএসএস করত এবং বর্তমানে যোগী মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী, তাকে যোগীর পেছনে লাগানো হয়েছিল, লাগিয়ে এটা গিয়ে খুব একটা সুবিধা হয়নি। এখন এত ভজঘট হয়ে রয়েছে যে জঘন্য অবস্থা। কাজেই অখিলেশ যাদব দাপটে ঘুরে বেড়াচ্ছেন। এখন এই মুহূর্তে শেষ খবর পাওয়া দুদিন আগে, ঠিক দুদিন আগে আজকের দিন থেকে নরেন্দ্র মোদী বৈঠক করেছেন এবং তার সঙ্গে নাকি অন্যেরা বৈঠক করেছে এবং সূত্র মারফত খবর। এবং আপাতত যোগীর পেছনে লাগা বন্ধ করতে অনুরোধ করা হয়েছে। যোগীর পেছনে লেগো না, কারণ লেগে সুবিধা হবে না। যোগী অ্যারোগেন্ট হয়ে গেছে, যোগী যা ভালো বুঝবে তাই করবে। সুতরাং আমাদের দল দ্বিধা বিভক্ত হচ্ছে। অমিত শাহকে চুপ করতে বলা হয়েছে। অমিত শাহ চুপ করার পাত্র? অমিত শাহ এখন খুঁজে বেড়াচ্ছে যে যোগী ঘনিষ্ঠ যারা রয়েছেন, মানে যোগী সেক্রেটারি ফেক্রেটারি, তাদের পেছনে কি করে ইডি সিবিআই লাগানো যায় তার ধান্দাবাজি করছে, যেটা অলরেডি কিন্তু নীতিশ কুমারের সেক্রেটারির পেছনে ইডি লাগিয়ে দেওয়া হয়েছে। ফলে জলবৎ তরলং এই সিচুয়েশন থেকে আপাতত যোগীকে ঠান্ডা রাখা হয়েছে যে না না তোমাকে সরাচ্ছি না। কিন্তু এই 3টে নির্বাচন হওয়ার পর যদি রেজাল্ট ভালো হয় যোগীকে কিন্তু পশ্চাতে, আর যদি না হয় তাহলে মোদির পশ্চাতে। আরেকটি কথা যে 2000 আপনাদেরকে বলি 2024 এটা 25-এ 2025-এর 17ই সেপ্টেম্বর হচ্ছে গিয়ে নরেন্দ্র মোদীর 75 বছর পূর্ণ হয়ে 76-এ পা রাখবেন। অটোমেটিক্যালি যেভাবে আদবানি বা এদেরকে ভাগিয়ে দেওয়া হয়েছে যে তোমরা এবার গৃহকোণে চলে যাও,
তোমরা আমাদের এখন হচ্ছে কি উপদেষ্টা, তো সেরকম নরেন্দ্র মোদীরও আইনত যাওয়া উচিত অ্যাজ পার RSS। ফলে সেই সময়টা কে প্রধানমন্ত্রী হবে বলে পাগলা হয়ে গেছে অমিত শাহ। অমিত শাহর পপুলারিটি নেই, জনভিত্তি কিচ্ছু নেই, এবং তিনি পথে নামলে দুটো লোকও তার পাশে এসে দাঁড়ায় না, এরকম অবস্থায় গুজরাটে কিছুটা আছে। ফলে বুদ্ধি দিয়ে তিনি কাজ করেন। সেই জায়গা থেকে তিনি বুঝেছেন যে তার থেকে যোগী আদিত্যনাথ অনেক বেশি পপুলার বলে যোগীর পেছনে লেগেছিলেন। আপাতত উত্তরপ্রদেশের উপনির্বাচনগুলো অবধি তাকে চুপ করতে বলা হয়েছে, তা নয়তো অখিলেশ যাদবের তাণ্ডব তারা সহ্য করতে পারছেন না। পার্ট 2 বললাম যে অখিলেশকে টাইট দেওয়ার জন্য যোগীর সঙ্গে আপাতত হাত মিলিয়েছে মোদী এবং অমিত শাহ। তৃতীয় ব্যাপার, ফের চাগার দিয়ে উঠেছে CBI ED। এবং আপনাদের বলি একটা সংবাদ যে ফের একটা পুরনো বস্তা পচা কেস আবার টেনে হিচড়ে ইডি তুলেছিল, সেটা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয় অভিষেকের বিরুদ্ধে। মাননীয় বিচারপতির সামনে মানে ছিল ডিভিশন বেঞ্চ ছিল, সেখানে কপিল সিব্বল অর্থাৎ যিনি অভিষেকের আইনজীবী, তিনি সরাসরি বলেছেন যে হুজুর এটা হচ্ছেটা কি, যে প্রত্যেকবার নানান অছিলায়কে ডেকে আনা হচ্ছে ইডি যে সিস্টেমে ডাকছে, এবং পশ্চিমবঙ্গের কেস যদি হয়ে থাকে দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে, এটা হচ্ছে কি। এর আগে বিচারপতি বলেছিলেন যে না এটা করা যাবে না, কিন্তু সম্প্রতি বিচারপতি বলেছেন যে না এটা নিয়ে ভাবতে হবে, এবং কপিল সিব্বল বিচারপতিকে কনভিন্স করাতে পেরেছেন যে ইডি যেগুলো করছে ইচ্ছাকৃত এবং অভিষেককে টাইট দেওয়ার জন্যই করা হচ্ছে, এটা বুঝিয়ে দিয়েছেন কপিল সিব্বল। ফলে অভিষেককে কিন্তু ভয়ঙ্কর রকম ভাবে টার্গেট করা হয়েছে। কপিল সিব্বল আপাতত বিষয়টিকে সরিয়ে রেখেছে, ফের কেস কামারি উঠলে সেটা বোঝা যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে অভিষেকের পেছনে লাগলো কেন, কেন নরেন্দ্র মোদী এবং তার গ্রুপ এত খেপে গেল। আপনাদেরকে বলি যে আমি বারবার বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়া মানে হচ্ছে নরেন্দ্র মোদীর টিকি খাড়া হয়ে যাওয়া। সর্বনাশ, আবার এই ভদ্রমহিলা এলো। এই যে সম্প্রতি মিটিংটি হয়ে গেল নীতি আয়োগের, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে তার পুরনো সমস্ত গ্রাস একেবারে উগড়ে দিয়ে এসছেন। রাগের কারণ কি, যে টাকা দিচ্ছে না ভাই দিনের পর দিন। দ্বিতীয় ব্যাপারটা কি, যে তার নেতা ফেতাকে ধরে নানান কেস দিয়ে ঢুকিয়ে দিচ্ছে ভেতরে, এবং কোর্ট থেকে CBI উইথড্র করছে, তো ইডি উইথড্র করছে না, যেটা অনুব্রতর ক্ষেত্রে হয়েছে বা আরো যাদের ক্ষেত্রে হচ্ছে। ফলে নানান রকম 1 নম্বরই 2 নম্বরই 3 নম্বরই কেস দিয়ে ড্যামেজ করার চেষ্টা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ। প্রথমত টাকা দিচ্ছে না, 1,70,000 কোটি টাকার মতন তাদের প্রাপ্তি, বোধহয় আরো বেশি, সব মিলিয়ে এই দুটো তো বটেই। এবং 3 নম্বর ব্যাপারটা হচ্ছে যে একটির পর একটি জঘন্য রাজ্যপালকে দিয়ে রাজ্যের প্রশাসনিক অবস্থাটাকে ড্যামেজ করার চেষ্টা করছে এই অমিত শাহ আর অজিত ডোভাল। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় রাগ ছিল, তিনি সেটা উসুল। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা চেনেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে পারেন না না পারেন না আপনারা জানেন না। তিনি প্রকাশ্যে যদি বেশি বেয়াদবি করে তাকে কি করে টাইট দিতে হয় আর কি করে টেনে হিচড়ে তুলতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো জানেন। তিনি অসম্ভব বুদ্ধিমতী। ফলে একেবারে মুখে ঝামাটি ঘষে তিনি নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে এসে সারা ভারতের প্রেসের সামনে যে বক্তব্য রাখলেন সেটা সারা ভারত দেখল। এবং এই গদি মিডিয়া বলুন বা যাই বলুন, মমতা ইজ অলওয়েজ বিন এ নিউজ। মমতা কিন্তু একটা খবর। ফলে এই খবর ছড়িয়ে গেল, এবং প্রথমেই কংগ্রেসিরা বেরিয়ে এসে বললেন, এই জয়রাম রমেশ যে যা করা হয়েছে নিন্দনীয়, জঘন্য। এমনকি স্টালিন পর্যন্ত বলেছেন যে জঘন্য ঘটনা ঘটেছে। ফলে ঝামাম মুখে ঘষে এসছে, বিস্তর খেপেছে কিন্তু নরেন্দ্র মোদী এবং গোষ্ঠী, যে মমতা এটা কেন করলো। 1 2 নম্বর ব্যাপার হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেভাবে তিনি এই মুহূর্তে লিড নিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা এবং লোকসভার নেতাদের, যেভাবে তিনি বক্তব্য রাখছেন অত্যন্ত অ্যাটাকিং, এবং বক্তব্য শুধু রাখাই নয়, একেবারে তুলোধনা করে ছেড়ে দিচ্ছেন, এবং নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, হই হট্টগোল করে তাকে থামানোর চেষ্টা হচ্ছে, এবং সেখানে সহযোগিতা করছে স্পিকার নিজেই, যে আপনি আপনার বক্তব্য রাখুন। ছাড়ার পাত্র না অভিষেক, যে পুরোনো দিনের কথা এগুলো বলুন। উত্তর বলে পুরোনো দিনের কথা হবে না, বলে তাহলে আপনারা জওহরলাল নেহরুকে টেনে কথা কেন বলছেন। ফলে কোথাও একটা অভিষেক তার
ইন্ডিয়া জোটকে নিয়েই কিন্তু মুভ করছে এবং অভিষেক হিরো হয়ে গেছে এখন এই মুহূর্তে। সারা ভারতের পত্র পত্রিকাতে দেখলাম, আমি বাড়িতে ফিরে দেখি আমার নাতনি বসে আছে, আমার বৌমা বসে আছে, তারা বসে অভিষেকের সে মিটিংটা দিচ্ছে। কি তোমরা রাজনীতির কি বোঝো? ওরা দুজনে মিলে গালে হাত দিয়ে দেখছে যে অভিষেক কিভাবে পার্লামেন্টে বক্তব্য রেখেছে। তার মানে বুঝুন যে এরা যদি দেখে থাকে তার মানে ছড়িয়ে যাচ্ছে এটা একেবারে চারিদিকে, এবং বাহাদুরি করেছিল অভিষেক। আমরা গর্বিত, এইভাবে ঝামা ঘষাই উচিত। অভিষেকের বিরাট রাগ রয়েছে বিজেপির উপর। তাকে যেভাবে হ্যারাস করা হয়েছে, তার বাচ্চাটাকে পর্যন্ত ছাড়া হয়নি, তার শ্বশুর শাশুড়ি সবাইকে, তার মা বাবা প্রত্যেককে হ্যারাসমেন্টের চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, তার স্ত্রীকে পর্যন্ত হ্যারাস করা হয়েছে। অভিষেক কিন্তু জেদি ছেলে, কর্পোরেট থিঙ্কিং, কাউকে বুঝতে দেয় না, এমনকি সাংবাদিকদের সঙ্গে মাখো মাখো করে মেশেনও না। এমন যদি কেউ হয়ে থাকে তথাকথিত ওই গদি মিডিয়া যে না যাই অভিষেককে একটু তেল মেরে আসি, অভিষেককে তাকে টসকানো যাবে না। অভিষেক কিন্তু সেই জাতের একটা ভিন্ন ধরনের ক্যারেক্টার, ফলে অভিষেক কিন্তু দেখে নেবে। এবং আজকে আনন্দবাজার অনলাইনে আমি দেখছিলাম, মানে পোর্টালে দেখছিলাম যে অভিষেকের ভূয়সী প্রশংসা। আমি বললাম যে হলোটা কি? এরা দিবারাত্র বিজেপির প্রশংসা করতে করতে হঠাৎ অভিষেকের, তাতে দেখলাম একটা জায়গায় খুঁচিয়ে দিয়েছে, মানে অভিষেকের সঙ্গে লড়িয়ে দিচ্ছে কংগ্রেসের। তারা লিখছেন যে অভিষেক আসলে কংগ্রেসের দাদাগিরি সহ্য করবে না বলে এত অ্যাক্টিভ হয়েছে। কে বললো আপনাদের? হ্যাঁ, আপনাদের মগজটি, আপনাদের এখনো বাঙালি প্রতিষ্ঠান তো আনন্দবাজার, নাকি এটাও মারোয়ারিদের হাতে চলে গেছে? হঠাৎ এত গদগদ চিত্তে যা মনে হচ্ছে তাই লিখছেন কেন? এটা তো আমি তীব্র প্রতিবাদ করছি। এরকম কোনো অপশন নেই। বরং উল্টে আপনাদের বলি, এই ওয়েনার, যেটা রাহুল গান্ধীর কেন্দ্র, যেখানে প্রিয়াঙ্কা গান্ধী দাঁড়াচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু রাজ্যসভার সুস্মিতা দেব এবং সাকেটকে পাঠিয়ে দিয়েছেন সম্ভবত গতকাল, যে গিয়ে তোমরা দেখো কি হচ্ছে। না পাঠালেও পারতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো প্রয়োজন ছিল না, কিন্তু যেহেতু সেন্টিমেন্টাল, যেহেতু রাহুলের কেন্দ্র, মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন। পার্ট 1 এটা অভিষেক জানেন। পার্ট 2 মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ওখানে প্রিয়াঙ্কা দাঁড়ালে আমি তার হয়ে প্রচার করব। শুধু তাই নয়, আপনাদের বলছি যে এরপরে ঝাড়খণ্ডের প্রচারেও মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলে শোনা যাচ্ছে। অর্থাৎ ইন্ডিয়া জোটটিকে শক্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছেন। এর মধ্যে ঝামেলা যে এই জোটের জায়গাতে যারা ঝামেলা পাকাচ্ছিল, সিপিএম এবং অধীর। দেখুন, আপনি আপনাদের একটা কথা বলি, এমন যদি কোনোদিন কোনো অবস্থা হয় কোনো বোর্ডের পশ্চিমবঙ্গে যে 4টে সিট দুটো হয়ে রয়েছে, 2টো পেয়েছে তৃণমূল আর 2টো পেয়েছে বিজেপি, 5টা সিটের মধ্যে 2টো পেয়েছে তৃণমূল, 2টো পেয়েছে বিজেপি, আর একটা সিপিএম এর সিট রয়েছে। মমতা বিরোধী আসনে গিয়ে বসবেন, তবু সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে তিনি বোর্ড গঠন করবেন না, এত ক্ষোভ রয়েছে। ফলে সিপিএম রিজেক্টেড, তারা শূন্য হয়ে যাক, মমতা কিচ্ছু আসে যায় না, কারণ তিনি 34 বছর সহ্য করেছেন তাদের। বিজেপির থেকেও তার কম রাগ নেই এই সিপিএম এর উপর, সিপিএমটাই তো বিজেপি। দ্বিতীয় হচ্ছে যে কংগ্রেসের উপর তার একটা ক্ষোভ ছিল ঠিকই, কিন্তু বর্তমান কংগ্রেসের উপর সেই ক্ষোভটা কারুরই নেই, না অভিষেক না মমতা। কিন্তু ক্ষোভটা ছিল যে যেরকম উল্টো পাল্টা কথা বলে নানান রকমভাবে খাটো করা সেটিং ইত্যাদি ইত্যাদি অধীর বলেছে, তাতে দিনের পর দিন অপমানিত হয়েছিলেন মমতা, এবং তিনি দেখিয়ে দিয়েছেন যে কি করে অধীরকে হারাতে হয়। আনাড়ি এক আনকোড়া ছেলেকে, হ্যাঁ সে ক্রিকেট খেলেছে, আর তাছাড়া কি করেছে, অধীরকে হারিয়ে ছেড়ে দিয়েছে। এখন অধীর দিশাহারা। কংগ্রেসের যারা একদম টপ লিডার আদার দেন রাহুল, তারা প্রত্যেকে বলেছে অধীরকে হারাও, একে দরকার নেই, আমাদের মমতার সঙ্গে কোনো রকম ঝামেলা করার জায়গা নেই। এটা অভিষেক জানতে পেরেছেন, অভিষেক খুশি। ফলে অভিষেক এখন ব্রিজ বিটুইন কংগ্রেস অ্যান্ড তৃণমূল। অতএব আনন্দবাজারের খবরটি ফালতু। অভিষেক নিজেই অ্যাক্টিভিটিস যেটা করছেন সেটা ইন্ডিয়া জোটের দিকে তাকিয়ে করছেন। সুতরাং কেন তাকে খাটো করার চেষ্টা করে সুড়সুড়ি দিয়ে কংগ্রেস আর তৃণমূলের মধ্যে একটা বিভেদ করার চেষ্টা করছেন কেন্দ্রে? এটা ইন্ডিয়া জোট, এখানে কংগ্রেস তৃণমূল বলে কিছু নেই, কার কত শক্তি দরকার নেই। একসাথে খতম করো এই বিজেপি বা এই অমিত শাহ এবং মোদির এই কায়দাকে বা তাদের এই ফ্যাসিজমকে। কিন্তু এখানেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে অটোমেটিক্যালি, যে এই ডিএমকে বা আদারওয়াইজ এদের কি অ্যাক্টিভিটিস, এরা ইন্ডিয়া জোটের এদের বক্তব্য কি, বা এই যে যাদেরকে চমকানো ধমকানো হচ্ছে, অর্থাৎ
বিজেডি, বিজু জনতা দল এবং আপনার অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডির যে সাংসদদেরকে চমকানো হচ্ছে, তার কিছু খবর বোধহয় প্রবীর বিশ্বাস দিল্লি থেকে নিয়ে এসছেন। আমার জানা নেই, যেটা জানা নেই সেটা নিয়ে ফালতু কথা বলবো না। ফলে ইন্ডিয়া জোটের ইকুয়েশন কোথায় দাঁড়াচ্ছে সেটা প্রবীরদার কাছ থেকে জেনে নেবেন। প্রত্যেকে কমেন্ট করুন, শেয়ার করুন, ধন্যবাদ। এবং আমি অবশ্যই আস্থা রাখি যে নোংরামি চলছে দিল্লিতে শাহ এবং মোদির দ্বারা, তাকে ঘৃণা ছাড়া আর কিছু বলবো না। আর এই ছোকরাকে, এই আরামবাগ না হারামবাগ এই ছোকরাটিকে ব্যবস্থা নিতেই হবে। একে কিন্তু এর কিন্তু জেল হওয়া উচিত। কারণ একজন পূর্ববঙ্গীয় হিসাবে, একজন ইস্টবেঙ্গলের সমর্থক হিসাবে বলছি না, একজন বাঙালি হিসাবে বলছি, বাঙালির মধ্যে ডিভিশন করার জন্য একটি ক্লাব সম্বন্ধে যে বক্তব্যটি রেখেছে তাতে তার বিরুদ্ধে এফআইআর করা উচিত। ইস্টবেঙ্গল ক্লাব করছেন কি? প্রশ্ন রেখে শেষ করছি। ভালো থাকবেন। আদাব, সাব্বা খায়ের, নমস্কার।